মনোবল চাঙ্গা রাখার জন্য হ্যান্সের সাথে কথা বলা শুরু করলাম। সুগম্ভীর নীরবতাকে চ্যালেঞ্জ করেই যেন প্রয়োজনের চেয়ে জোরে কথা বলছিলাম। আমাদের কথোপকথন এখানে তুলে দেওয়ার দরকার মনে করছি না, তবে কথা হয়েছিল দাবান্দাদের নিয়ে, তাদের জাদু ক্ষমতা আর কুসংস্কার ইত্যাদি নিয়ে। বেশিরভাগ সময় ডাসে আর মাঝে 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 সাঝে ইংরেজিতে হ্যান্সকে আমার বিশ্বাসের কথা বললাম, যাতে কোম্পানা আমার কথা না বোঝে। বললাম যে আমার মনে হয় দাবান্দাদের এসব ক্ষমতা আসলে অতি কথন বই আর কিছু নয়। ওরা আসলে শেষ পর্যন্ত আফ্রিকান ভণ্ড জাদুকর। তবে হ্যান্স আমার কথার প্রতিবাদ করে গেল। উদাহরণ হিসেবে কেনেকি থেকে কোম্পানা পর্যন্ত সবার কথাই ও বলছিল। আমাকে বোঝাতে চাইছিল এরা আসলে শয়তানের মদতপুষ্ট ও শয়তানের দ্বারাই পরিচালিত জাদুকর। তখন কোম্পানা আমাদের দিকে ফিরে বলে যে জঙ্গলের ভেতর এত জোরে কথা বলা ঠিক হচ্ছে না, কারণ এখানে যারা বাস করে সেই আত্মাদের রাগিয়ে দিলে ফল ভালো হবে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উগরে দিলাম আত্মাদের উপর আমার সমস্ত অবিশ্বাস। জিজ্ঞেস করলাম যে আত্মারা গাছে বাস করে। এমন অদ্ভুত কথা বলে সে আসলে কি বোঝাতে চাইছে, নাকি সে আসলে বানরের কথা বলছে যারা গাছে বাস করে আর পথযাত্রীদের উপর গাছের ডাল আর ফল ছুঁড়ে বিরক্ত করে। কোম্পানা আমার রসিকথায় কোনো রস খুঁজে পেতে ব্যর্থ হলো। যখন কথা বলল কণ্ঠে ফুটে উঠল তীব্র রাগ। শীতল এবং কঠিন কণ্ঠে সে বলল, লর্ড মাকুমাজান, দয়া করে চুপ থাকুন আর এ জায়গার মালিকদের প্রতি কোনো কটু বাক্য উচ্চারণ করবেন না বা অপমানসূচক কথা বলবেন না। কথাটা আমাকে সত্যি রাগিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল আমি একজন শিক্ষিত খ্রিস্টান। তাহলে আমাকে কেন আফ্রিকান মাম্বো জাম্বোতে বিশ্বাস করে কথা বলা বন্ধ করতে হবে? কখনোই না। কাজেই আরও চড়া গলায় তর্ক বিতর্ক চালিয়ে গেলাম। হ্যান্সের গলায় আমার প্রতি বিদ্রুপ ঝরে পড়ছিল। মিষ্টি কথার ছদ্মবেশে ও বলছিল যে আমি আসলে ভয় পাচ্ছিলাম, তাই চাইছিলাম বাচ্চাদের মতো জোরে কথা বলে ভয় তাড়াতে। এখন স্বীকার করছি ও আসলে তখন পুরোপুরি ভুল বলেনি, কিন্তু ওই কথাটাও ছিল আমার গাত্রদাহের কারণ। তারপর ও শুরু করলো অ্যান্ডুবের জাদুকর নিয়ে উল্টোপাল্টো গল্প বলা। শেষে ঘোষণা দিল যে সেই জাদুকরও জঙ্গলে থাকতো, যদিও আমি মনে করি ওর কথায় ভুল ছিল, এবং ওর ধর্মবিশ্বাসের অদ্ভুততম অংশ থেকে বলল যে এই জঙ্গলে আমার পেডিকেন্ট চার্চের ফাদার বা উচ্চ পদাসীন খ্রিস্ট ধর্ম প্রচারক বাবা নির্ঘাত আগুনের মাঝে হ্যান্সের কাছে স্বর্গের প্রতিরূপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবসময় আগুন জ্বলছে, বসে আমাদের উপর নজর রাখছেন, আর তিনি নিশ্চয় আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না। বাতাসে তখন আসলেই দারুণ উত্তেজক গন্ধ পাচ্ছিলাম। জানি না জিনিসটা এখানকার লতাগুল্ম থেকে বের হওয়া গন্ধ বা অন্য কিছুর কারণে কিনা, তবে জিনিস যাই হোক আমার মনে সেটা আসলেই ভয় ধরিয়ে দিয়েছিল। হ্যান্সকে বাধ্য করলাম যাতে ও ওর অদ্ভুত ধর্ম বিশ্বাসের সাথে আমার বাবার নাম গুলিয়ে উল্টোপাল্টা কথা না বলে। আর ভূতপ্রেত বা জাদুর ব্যাপারে তিনি যা কখনো বলেননি তা যেন সে না বলে। ঠিক তখন আমরা একটা মোটামুটি খোলা জায়গায় এসে পড়লাম। একটা বড়সড় গাছের গুঁড়ি ওখানে ভেঙে পড়েছিল, আর ফাঁকা জায়গাটা দিয়ে পথ করে নিয়েছিল চাঁদের আলো। চাঁদের আলোয় আলোকিত হয়েছিল কয়েক বর্গ গজ জায়গা। গাছটাকে ঘুরে আমরা এগিয়ে গেলাম। তখন আবার কথা বলে উঠল কোম্পানা। বলল, আমি আপনাকে অনেকবার সতর্ক করেছি, কিন্তু আপনি শোনেননি, আর আপনাকে সতর্ক করব না। ও শ্বেতাঙ্গ বিদেশি। আমি লোকটার দিকে ভালো ভালো করে তাকালাম। কিছু একটা হয়েছে তার ভেতর,
বদলে গেছে তার বডি ল্যাঙ্গুয়েজ। চেহারায় বলি দাগ পরা সেই ছোটোখাটো বুড়ো লোকটি আর সে ছিল না, বরং তার গোটা অবয়ব থেকে যেন ঠিকরে বের হচ্ছিল ভীতি জাগানিয়া আক্রমণাত্মক একটা ভাব। যেন লম্বায়ও খানিকটা বেড়ে গিয়েছিল সে। ওত পেতে থাকা সিংহের মতো জ্বলজ্বল করছিল তার চোখ দুটো। চাঁদের আলো আর লতাপাতার ভেতর আলো আধারি এই অন্ধকারে অনেক খেলাই দেখাতে পারে। হয়তো সে তখন শিকড়ের উপর উঠে দাঁড়িয়েছিল, তাই মনে হচ্ছিল হঠাৎ সে লম্বায় বেড়ে গেছে। তারপরও জারি রাখলাম হ্যান্সের সাথে তুমুল তর্ক বিতর্ক, যেন মদ খেয়ে মাতাল হয়ে ঝগড়া করছি বা লাফিং গ্যাসের প্রভাবে তাল খুইয়ে বসেছি। এগুলোতে থাকলাম আমরা, এবং কয়েক মুহূর্তের মধ্যে আবার সেই নিকষ কালো অন্ধকারের মাঝে আটকা পড়ে গেলাম। হঠাৎ একটা গাছের ঝুড়িতে গুঁতো খেয়ে থেমে দাঁড়ালাম দুজন। সাথে সাথে পেছন থেকে আমার পিঠে গুঁতো মারল হ্যান্সের রাইফেলের মাজল। কোম্পানা, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? প্রশ্ন করলাম আমি। কোনো জবাব এলো না। আমাদের হাতের ডালটা ধরে টান দিলাম। জিনিসটা এখন আমাদের অন্ধের দোষটি হিসেবে কাজ করছিল। আমার টান খেয়ে হালকা ডালের ডগাটা এসে আমার মুখে ঝাপটা দিল কেবল। ওটার মাথা ধরে নেই কেউ। হ্যান্স, কোম্পানা আমাদের ফেলে ভেগেছে। হ্যাঁ বাস, অমনটা যে হতে পারে সেটা একবার মাথায় এসেছিল। কারণ এই বনের আত্মাদের মুখে আপনি যেভাবে থুতু ছিটাচ্ছিলেন, তাতে অমনটা হওয়া স্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। জানেনই তো, ও ও ওই বনের আত্মাদের একজন। ওই বনের আত্মাদের একজন। মাথায় একটা চিন্তা আসতেই হ্যান্সকে বললাম, চলো পিছে ফেলে আসা খোলা জায়গাটায় চাঁদের আলোয় বসে গিয়ে তারপর চিন্তা ভাবনা করে একটা উপায় বের করা যাবে। ঠিক আছে বাস, এই নিকষ অন্ধকারে পায়ের ছাপ মোটেও দেখতে পাচ্ছি না, কাজেই আপনি আপনি পথ দেখান। ঘুরে দাঁড়ালাম, কিন্তু 10 পা এগোনোরও আগে আবার একটা ঝুলে থাকা ডালে ধাক্কা খেয়ে ব্যথা পেলাম। বিশ্রী অবস্থা। পথের এমন দিশা দেখে একটু ঘুরতেই হাঁটু সমান কাদার পাকে পড়ল আমার পা। অনেক ঝামেলা পোহানোর পর ওখান থেকে হ্যান্সের সহায়তায় বের হই। ভেজা বুটসহ আবার চেষ্টা করলাম এগোতে, কিন্তু এবার 5 পা এগোনোরও আগে সোজা সেদিয়ে গেলাম কাটা ছোপে। কাটার খোঁচায় মনে হচ্ছিল পুরো শরীর ফালা ফালা হয়ে গেছে। একটু স্থির হয়ে এগোতে শুরু করেছি এবং অবধারিতভাবে 1 পা এগোনোর আগেই আবার গাছের শিকড়ে পা বেঁধে হুড়মুড়িয়ে আছড়ে পড়েছি মাটিতে। তখন মুখ দিয়ে যা বেরিয়েছিল তার উল্লেখ করতে চাই না। অন্ধকার বনের ভেতর রাস্তা খুঁজে পাওয়া আসলেই খুব কঠিন, হ্যান্স মন্তব্য করল। এখন কি করবেন বাস? আলো ফোটার জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া আর কি করার আছে? অবশ্য যদি এই জাহান্নামে কখনো আলো ঢুকতে পারে। বলে পাইপ ধরাতে গেলাম, দেখি ম্যাচটা খুইয়ে বসেছি। সম্ভবত যখন আছাড় খেয়েছি তখনই ওটা পকেট থেকে পড়ে গেছে। হ্যান্সের কাছে ম্যাচ চাইলাম। ওর পকেট থেকে বেশ সুন্দর একটা ম্যাচ বক্স বের হলো। জিনিসটা ওর খুব পছন্দের, কিন্তু দুঃখের ব্যাপার হলো ওতে কাঠি বেশি ছিল না। হ্যান্স প্রথমে নিজের পাইপটা জেলে তারপর আমারটা ধরানোর জন্য একটা জ্বালানো কাঠি বাড়িয়ে দিল। খেয়াল করলাম বাতাস নিশ্চল হয়ে আছে, কিন্তু আমারটা জ্বালানোর আগেই একটা ফুৎকারে কাঠিটা নিভে গেল। রেগে গিয়ে হ্যান্সকে বকা দিয়ে বললাম, গাধা, নেভালে কেন কাঠিটা? পুরো জঙ্গলে আগুন লেগে যাবে বলে ভয় পাচ্ছ? জি বাস, মানে না বাস, আমি তো নেভাইনি, একটা বানর নিভিয়েছে। ওটার কদাকার মুখটা দেখেছি তখন। হ্যান্সের কণ্ঠই বলছিল সে ভয় পেয়েছে। বাজে কথা, আরেকটা কাঠি দাও। অনিচ্ছার সাথে সে আমার দিকে একটা কাঠি বাড়িয়ে দিল। আবারও একই কারবার হলো। সন্দেহ নেই ব্যাপারটা ঘটছে, কারণ এখানে ডালপালার ফাঁক ফোকর দিয়ে বাতাসের
চোরাচোদ বয়ে যাচ্ছিল। ধূমপান করার ইচ্ছে শিকেই তুলে রাখতে হলো। হ্যান্সকে বললাম, এমন অদ্ভুত জায়গায় ম্যাচের কাঠি অপচয় করা উচিত হচ্ছে না। সেও ছিল একমত। তখন হ্যান্স বলল যে ওর শীত করছে, গরমে দুজনেই ঘেমে নিয়ে যাচ্ছি, আর ও কিনা বলছে শীত করছে। চুপ করে বসে থাকো, আমি ঘুমাচ্ছি। ভোরের আলো ফুটলে ভোরের আলো ফুটার পর আমাকে জাগিয়ে দিও, বললাম আমি। কিন্তু কথাটা আমার মুখ দিয়ে বেরোতে না বেরোতেই বিকট হাসির আওয়াজে কেঁপে উঠল পুরো বন। স্বীকার করছি, আওয়াজটা ছিল খুবই অদ্ভুত, মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো। একবার আওয়াজটা এলো এদিক দিয়ে, একবার ওদিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে। বললাম, বুড়ো গাধা কোম্পানা নিশ্চয় মস্কারা করছে আমাদের নিয়ে। ধরেই নেই উল্টো দিক দিয়ে ওর হাসি বের করে ছাড়ব। ধরে নেই উল্টো দিক দিয়ে ওর হাসি বের করে ছাড়ব, বললাম আমি। ঠিক আছে বাস, ধরতে পারলে করেন। কিন্তু এখন তো মনে হচ্ছে সে মুখের সব দিক দিয়ে হাসছে। মনে হচ্ছে সব দিক থেকে একসাথে ভেসে আসছে হাসির আওয়াজ। হ্যান্স কথা শুরু করেছিল কিন্তু শেষ করতে পারল না, কারণ ও ঠিক যখন বলেছে সব দিক থেকে, তখন আমাদের মাথার উপর থেকেও ওই অপবিত্র উৎকট আর কুৎসিত হাসির আওয়াজ আসতে থাকে। এমন করছেটা কিসে, হায়না নাকি? না বাস, ভূত। ভূতে করছে, খুব খারাপ ভূত। ও বাস, এই বাস পড়া ভূতে ভরা জঙ্গলে রাতের বেলা কেন যে লেক দেখতে এলেন? এখানে মধ্যরাতে ওরা মানুষ ডুবিয়ে মারছে, আর এই জায়গার অধিবাসীদের বানর বলে খেপাতেই বা কেন গেলেন? আমি আপনার রেভারেন্ড বাবার কাছে প্রার্থনা করতে যাচ্ছি। আশা করি আগুনের ভেতর থেকে তিনি আমার কথা শুনতে পাবেন। তিনি যদি এখন আমাদের সাহায্য না করেন, তাহলে আর কেউ পারবে না। আমি হ্যান্সকে কিছু বললাম না, কারণ হ্যান্সের ভেতর যখন কুসংস্কার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন ওর সাথে তর্ক করা বৃথা। একবার প্রতিধ্বনির উপর খুব ইন্টারেস্টিং একটা বক্তৃতা শুনেছিলাম প্রাকৃতিক বিভিন্ন বস্তুতে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিধ্বনি কিভাবে অনেক গুণে বেড়ে যায় সে সম্বন্ধে। সেটাই মনে করার চেষ্টা করছিলাম। হাসিটা ততক্ষণে থেমে গেছে, কিন্তু আবিষ্কার করলাম তার জায়গায় ঘটতে শুরু করেছে অন্য কিছু। মাটি বা পাথরের বিরাট এক চাই এসে পড়ল আমার পায়ের সামনে। ওটার পেছন পেছন আসতে লাগলো আরও অনেকগুলো একই রকম মাটির মিসাইল। এটা সত্যি যে ওগুলোর একটাও আমাদের গায়ে এসে পড়েনি, কিন্তু আমাদের চারপাশে, এমনকি আমাদের মাথার উপর গাছের ডালেও এসে পড়ছিল পাথর বা মাটির চাইগুলো। এরপর আসলে কি হয়েছিল তা ঠিক ঠিক বলতে পারবো না, কারণ তখনকার উত্তেজনা আর মনের যে অবস্থা ছিল, তাতে আমি নিজেই খুব দ্বিধান্বিত হয়ে পড়ি। চারদিক থেকে মাথা খারাপ করে দেয়া নানা রকম আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এই শুনছি দূরে কোথাও বজ্রপাতের মতো আওয়াজ করে বিশাল সব গাছ ভেঙে পড়ছে। আবার শুনছি ঠিক হাতের নিচে কোনো বদমাশ ধরনের শিশু ইচ্ছা করে স্লেটের উপর চক পেন্সিল ঘষে বিকট কিচকিচ আওয়াজ তুলছে। আবার মনে হচ্ছিল ছোট ছোট হাতে আমার নাক কান ধরে উপরের দিকে টানছে কেউ। মনে আছে, আতঙ্কিত কণ্ঠে হ্যান্স বলছিল যে আমাদের চারদিকে গরিলা নেচে চলেছে, তাদের চোখ নাকি আগুনের মতো জ্বলছিল। মনে আছে ওই গরিলাগুলো বা স্বপ্নে পাওয়া দানবের দিকে একটা গুলিও ছুঁড়েছিল হ্যান্স। ওটার আওয়াজে মনে হয়েছিল রাইফেলের গুলি নয়, বরং জঙ্গলে যেন কামান দাগা হয়েছে, এবং সেটার মাজল ফ্ল্যাশের আলোয় মনে হয়েছিল আমাদের আশেপাশে আসলেই কতগুলো অদ্ভুত আকৃতি ঘুরে বেড়াচ্ছে যেন। তারপর আর ওগুলোর ব্যাপারে কিছু মনে নেই আমার। জঙ্গলে হারিয়ে যাওয়া মানুষের চেয়ে
অ্যাবস্টিমেন্স নার্ভে আঘাতজনিত এক ধরনের সমস্যা। এর শিকার হলে অনিয়ন্ত্রিত পেশিকম্পন, হ্যালুসিনেশন, প্রচণ্ড ঘাম ঝরা, আচমকা ভয় পেতে থাকা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। এর শিকার হওয়া লোকের মতো অবস্থা হয়েছিল আমার। তখন একটা কণ্ঠ যেন আরবিতে আমাকে বলল, উঠুন মাকুমা যান, জঙ্গলের ভেতর আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন। এই গাছের নিচে বাতাসও বিষাক্ত, এই গাছের নিচে বাতাসও বিষাক্ত। এখানে আজে বাজে স্বপ্ন দেখে মানুষ। আপনাকে আর আপনার ভেতাকে দল দেখিয়ে শহরে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। পথ দেখিয়ে শহরে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। খুবই দ্রুত আমি উঠে দাঁড়ালাম। একটা নরম হাত আমাকে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিল কোথায় জানি না। আর বাচ্চারা যেভাবে মায়ের কাপড় ধরে হাঁটে সেভাবে আমার কোটের পেছনের অংশ ধরে আমার পেছন পেছন হাঁটতে থাকে হ্যান্স। যখন ভোরের আলো ফুটতে শুরু করে ঠিক তখন বুঝতে পারি বনের প্রান্তে দাবান্দা শহরের কাছে পৌঁছে গেছি। আমাদের সামনেই দাঁড়িয়েছিল সেই অর্ধ নির্মিত পিরামিড। সেখানে আগুনটাও জ্বলছিল। ওখানেই গাছের ছায়ায় বিদায় নেয় আমাদের গাইড। খেয়াল করলাম যে সাদা রোব পরিহিত মানুষটি একজন নারী। কণ্ঠে উপহাস ঢেলে সে বলল, বিদায় মাখুমা যান, আপনি অনেক জ্ঞানী, কিন্তু প্রার্থনা করি আরও একটু জ্ঞানী হন। তাহলেই কেবল যা বুঝতে পারবেন না তার প্রতি উপহাস করা বন্ধ করবেন। আর শিখতে পারবেন যে পৃথিবীতে এমন অনেক শক্তি আছে যা শুধু প্রাচীন লোকদেরই জানা। এমনকি আপনার মতো জ্ঞানী শ্বেতাঙ্গরাও সে সম্বন্ধে কিছু জানে না। কথা বলতে বলতে পিছন ফিরে হাঁটছিল সে। আমি তার কথার কোনো উত্তর দেওয়ার আগেই জঙ্গলের অন্ধকারের ভেতর গায়েব হয়ে যায় সে। তারপর আবার তার ছন্দময় কণ্ঠ জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে, বলে, বিদায় মাখু মাজান, বনের প্রাচীন অধিবাসীদের নিয়ে আর কখনো উপহাস বা বিদ্রুপ করবেন না। আমরা আমাদের ঘরের কাছে এসে পৌঁছানোর পর হ্যান্স বলল, বাস, আমার মনে হচ্ছে ওই মহিলাটি সাদা ইঁদুর ছাড়া আর কেউ না। কোনোভাবে এখানে ফিরে এসেছে ও। জুতা খুলে বিছানায় নিজেকে গড়িয়ে দিতে দিতে রীতিমতো হিংস্র কণ্ঠে বললাম, ও সাদা, কালো না বাদামি ইঁদুর ছিল তার মোটেও পরোয়া করি না। এখন আমি শুধু চাই এই অভিশপ্ত দেশ থেকে যে কোনো মূল্যে বেরিয়ে যেতে। 16 কেনেকির বার্তা। স্থানীয় লোকজন আর হ্যান্স আর্কেলকে নাম দিয়েছিল লাল ষাঁড়। নিঃসন্দেহে নামটা তারা দিয়েছিল তার বিরাট দেহ আর প্রচণ্ড শক্তির জন্য। প্রশ্ন উঠতে পারে, আর্কেল এ গল্পের মূল নায়ক হওয়া সত্ত্বেও তার সম্বন্ধে এত কম বলেছি কেন? কারণটা হচ্ছে লোকটাকে আমি দেখেছি খুব কম। যে রাতে ছায়া অর্থাৎ লেখের রত্ন জনসম্মুখে উপস্থিত হয় ও তার অভিশাপ নিয়ে পালিয়ে যায় কেনেকি, সে রাতে আর্কেলকে দাবান্দাদের সর্দারের বাড়িতে তোলা হয়। কিন্তু আবান্দাদের হাত থেকে পালাবার সময় তার পায়ে যে আঘাত লেগেছিল, দাবান্দাদের কোনো ওঝার ওষুধই তার কোনো উপকার করতে পারেনি। তখন আমাকেই আবার ডাকা হয়েছিল তার সেবা করার জন্য। একদম খাঁটি কেমিস্টের দোকান থেকে কেনা একটা অ্যান্টিসেপটিক মলম দিয়ে তার ক্ষতটার শুশ্রূষা করেছিলাম। তবে সে সময় শুধু তার ক্ষতের শুশ্রূষাই করিনি, বিভিন্ন বিষয়ে কথাও বলেছি। তবে সত্যি বলতে তখনও খুব বেশি কথা বলার সুযোগ ছিল না, কারণ সবসময় আর্কেলকে ঘিরে থাকতো কিছু পুরোহিত। তাছাড়া এই লোকটাও দাবান্দাদের ঐতিহ্য রক্ষার ব্যাপারে সাবধান হয়ে গিয়েছিল। অবিশ্বাস্য শোনালেও কথাটা সত্যি। তবে এটাও ঠিক যে ওই সাদা আলখেল্লা পরা পুরোহিতেরা আমাদের একা কথা বলার সুযোগ কখনো দেয়নি। ওরা আমাদের ভাষা বুঝতে পারতো না ঠিকই, কিন্তু আমাদের কথাবার্তার বিভিন্ন বিষয় নিয়ে ওরা যেসব মন্তব্য করেছিল তাতে নিশ্চিতভাবে বুঝতে পারি যে চেহারা দেখে মনের কথা বুঝে নেয় ওরা ছিল দারুণ দক্ষ। ওখানে সবসময়ই মনে হতো যে আমার উপর নজর রাখা হচ্ছে। সন্দেহ নেই আর্কেলের
বেলায়ও ঘটনা ছিল একই রকম। ভুলেও আমি যদি আর্কেলের সাথে লেডি শ্যাডোকে নিয়ে কথা বলতে চেয়েছি, অর্থাৎ ছায়া, দেখি তার নাম শুনলেই পুরোহিতদের চোখ বড় বড় হয়ে গেছে আর কান সরিয়ে এনেছে আমাদের দিকে। মনে হতো যাই বলি তার প্রতিটা শব্দই যেন ওরা বুঝতে পারছে। এমন অবস্থায় কথা বলা আসলেই খুব অস্বস্তিকর ব্যাপার। শেষে বাধ্য হতাম আবহাওয়া বা অন্য কোনো বিষয়ে কথার মোড় ঘুরিয়ে দিতে। শেষে একদিন আর চুপ থাকতে পারলাম না। গার্ড তখন পেছনের একটা পর্দার ওপাশে গিয়েছিল, সম্ভবত বিশ্রাম নিতে। তখন তার সাময়িক অনুপস্থিতির সুযোগে আর্কেলকে জিজ্ঞেস করে বসলাম, বলো তো মিস্টার আর্কেল, তুমি আসলেই কি এ জীবন খুব পছন্দ করতে পারছো? যদিও এদের কাছে নাম সর্বস্ব নেতা তুমি, তবে আমার মনে হচ্ছে তুমি আসলে এদের বন্দী। তোমার মতো একজনের জন্য এমন জীবন কি আসলেই কাম্য? না, আমার তেমন মনে হচ্ছে না। নিরুত্তাপ কণ্ঠে আর্কেল উত্তর দিল, আমার কথা শুনে আপনার হাসি আসতে পারে, মনে হতে পারে আমাকে জাদু করা হয়েছে, কিন্তু সত্যি হচ্ছে ব্যবসা আর অফিস সংক্রান্ত সব কিছু আমি ঘৃণা করি। আর আমার এখনকার অবস্থার শুরু হয়েছিল কয়েক বছর আগে আপনাকে বলা স্বপ্নগুলোর সাথে। তারপর সামনাসামনি তার দেখা পাই, তাকে চুমোও খাই। আপনি জানেন কার কথা বলছি। তারপর থেকেই সেই স্বপ্ন হয়ে গেছে পাগলামি। তারপর ওই বেদির উপর দাঁড়িয়ে আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি, ফলে সেই পাগলামি এখন হয়ে গেছে ভাগ্য। এমন এক বাঁধনে নিজেকে জড়িয়েছি যা কখনোই ভাঙা বা ছেঁড়া যাবে না। সর্দারি তো বাহ্যিক একটা ব্যাপার, হয়তো খুব দ্রুতই সব শেষ হবে, অথবা হবে আসল শুরু। তুমি কি এই বাঁধন ছিঁড়তে চাও? আমার বর্তমান অবস্থা তা চাইছে বটে, কিন্তু মনের গভীরে জানি আমি আসলে তা চাই না। ওই মেয়েকে আমার চাই, তাকে আমার পেতেই হবে, তাতে যদি জীবনও দিতে হয় পরোয়া করি না। শুধু পাগল না হয়ে গেলেই হলো, অন্যভাবে নিও না। কিন্তু তোমার কি মনে হয় না যে এভাবে তুমি আসলে নিজের জীবনের চেয়েও বড় কিছু হারাতে চলেছ নিজের সম্মান? কি বোঝাতে চাইছেন? সবার মতোই তুমি একটা নির্দিষ্ট সংস্কৃতি থেকে এসেছো, সেই সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাস লালন করে বড় হয়েছো। আরও স্পষ্ট করে বলতে গেলে তুমি একজন খ্রিস্টান, কিন্তু ভালোবাসছো এমন একজন মহিলাকে যে তোমার ধর্মবিশ্বাস থেকে অনেক দূরের ও সম্পূর্ণ ভিন্ন এক সংস্কৃতিতে লালিত। যদিও সেন্ট পলের মতে কখনো কখনো বিয়েই যথেষ্ট, কিন্তু এখানে ব্যাপারটা তার চেয়ে অনেক বিস্তৃত ও জটিল। কারণ তোমাকে এখন মেয়েটির ধর্ম মানতে ও পালন করতে হবে, অথচ সেটা হবে মিথ্যাচার। আর তাকে খুশি করার জন্য সেই মিথ্যাটাই তোমাকে তার সামনে তুলে ধরতে হবে। তাছাড়া তুমি আসলেই জানো না শেষ পর্যন্ত তোমাকে কোথায় গিয়ে দাঁড়াতে হতে পারে। মনে রেখো, মেয়েটি কিন্তু তোমাকে ওই বেদিতে দাঁড়িয়েই সাবধান করে দিয়েছিল। পরে কি হবে আমি আসলেই জানি না, কিন্তু সে আমাকে তখন কোনোভাবে সতর্ক করেনি। তাছাড়া আমি শপথ নিয়েছি, কাজেই এখন আর ওসবের মূল্য নেই। শপথ আমাকে রাখতেই হবে। আর প্রেম যে সব কিছু ভাসিয়ে নিয়ে যায় তা তো জানেনি, পুরনো কথা। তবে এটা জানি প্রেম নিজে অন্ধ তো বটেই, এবং এটা হলো অন্ধদের সর্দার। এখানে আমার জ্ঞানী তত্ত্বকথা বলায় বাধা পড়ে, কারণ গার্ড ততক্ষণে ওপাশ থেকে চলে এসেছে। আমি নিশ্চিত পর্দার ওপাশ থেকে আমাদের সব কথা শুনেছে সে। আমাদের কথার সুর থেকে যা বোঝার বুঝেও নিয়েছে। আর তার সাথে তখন বেরিয়ে এসেছিল কুম্পানাও। সেই যে বনের ভেতর আমরা আলাদা হয়েছি, তারপর আর তার সাথে দেখা হয়নি। সেদিনের ওই আচরণের পর আজ ওর হাসি হাসি চেহারা দেখে আমার রাগ চড়ে যাচ্ছিল। বিশেষত ও যখন জিজ্ঞেস করলো যে আমরা কেমন আছি, এবং আমি বা হ্যান্স অন্ধকারে আরও হাঁটাহাঁটি করার চেষ্টা করেছিলাম কিনা বা ইচ্ছা রাখি কিনা, তখন গায়ে আগুন ধরে গেল। বলে উঠলাম, আমার সাথে নোংরা
সব কৌশল কৌশল খাটিয়েছ তুমি। তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি জানো এদেশে আমরা আগন্তুক। তোমার দায়িত্ব ছিল আমাদের সাহায্য করা, কিন্তু তা না করে অন্ধকারে আমাদের ফেলে তুমি পালিয়ে গেছো। একজন যার নাম আমি উচ্চারণ করতে চাই না, সে এসে আমাদের ওখান থেকে বের করে দিয়ে গেছে। লজ্জিত হওয়া উচিত তোমার। উত্তরে সে খুবই মার্জিত ভদ্রকণ্ঠে বলল, ক্ষমা চাইছি, কিন্তু লজ্জা তো আপনারও পাওনা হয়েছে লর্ড মাকুমাজান। আমি আপনাকে অনুরোধ করেছিলাম যা আমাদের কাছে পবিত্র তা নিয়ে উপহাস করবেন না বা ব্যঙ্গ করবেন না, কিন্তু আপনি শোনেননি। ফলে আমাকে বাধ্য হয়ে ওখান থেকে সরে যেতে হয়েছে। তবে সে রাতে যা হয়েছিল তার চেয়েও খারাপ কিছুও হতে পারত। যা হোক, আপনাকেও পুরোপুরি দোষ দিতে পারছি না, কারণ জায়গাটাই অমন। মাঝে মধ্যে ওখানে এমন বাতাস বয় যে মাথা থেকে চিন্তা শক্তি চলে যায়। মানুষ মাতাল হয়ে যায়, ভালো খারাপ বিচার করতে পারে না। কাজেই চলুন আমরা দুজনেই ঘটনাটা ভুলে যাই এবং ওই বিষয়ে আর কথা না বাড়াই। ও এমনভাবে কথাগুলো বলল যে আমি সত্যি লজ্জা পেতে লাগলাম, কারণ ওর কথায় আসলেই যুক্তি ছিল। আমি আসলেই ওর পবিত্র বস্তু বা জঙ্গলের আত্মাকে অপমান করতে চেয়েছিলাম। হয়তো সে জিনিসটার বা তার পূজা করে হয়তো সে জিনিসটা বা তার পূজা করে, যদিও জিনিসটা আসলে কি তা বুঝতে পারিনি কখনো। কাজেই অন্য কথা বলে প্রসঙ্গ ঘুরিয়ে নিলাম। বললাম, আমি আর হ্যান্স দুজনেই ভ্রমণের ক্লান্তি কাটিয়ে উঠেছি। এখন তাকে বিদায় বলে এখান থেকে বেরিয়ে পড়লেই বাঁচি। যদি সে ও তার কাউন্সিল এ কাজে আমাদের সাহায্য করে তাহলে কৃতার্থ হব। কুম্পানা বলল, যখন ইচ্ছা রওনা হতে পারেন মাকু মাজান, কিন্তু সাবধান করছি, সময়ের আগে রওনা হলে তার ফল শুভ হবে না। মারাত্মক বিপদে পড়তে পারেন। বিপদের ভয় আমি পাই না, বললাম আমি। এবং তখনই আর্কেল আমাদের মাঝে কথা বলে ওঠে। বলে, দোহাই লাগে কোয়ার্টার মেইন, এখানে থাকুন অন্তত যতদিন আমি মারা না যাই। থাকুন মানে আপনার দৃষ্টি থেকে হারিয়ে না যাই। যে কোনোভাবেই হোক জেনেছি যে আপনাকে থাকতেই হবে। এখানকার ঝামেলা শেষ হওয়ার পর আমি নতুন জীবন শুরু করব, কিন্তু ততদিন এসব যুদ্ধ বিগ্রহ সামলাবার জন্য আমাকে একা ফেলে যাবেন না। বনের মাঝের লোকটাকে নিজের চোখে দেখে আমার কৌতূহল মিটেছে, কিন্তু ওখানকার মানুষ, তাদের রহস্যময় আচরণ, অদ্ভুত সব কেতা, এমনকি ওখানকার বাতাসেও যেন ভেসে বেড়াচ্ছিল রহস্যময়তা। নার্ভের উপর সেটা ভীষণ চাপ সৃষ্টি করছিল। মানুষকে মাতাল করে দেওয়ার জন্য সেটাই তো ছিল যথেষ্ট। তাই আর্কেলের মানসিক অবস্থা বুঝতে আমার কষ্ট হচ্ছিল না। স্পষ্ট বুঝতে পারছিলাম প্রচণ্ড একটা আন্দোলন চলছিল ওর মনের মধ্যে। একজন শ্বেতাঙ্গ লোকের সংস্কৃতি, রীতিনীতি, ধর্ম ইত্যাদি সে ছাড়তে বসেছে এমন এক রহস্যময় মহিলার প্রতি ভালোবাসার জন্য, যে কিনা একটা ভিন্ন ধর্ম অনুসরণ করে এবং সে ওই ধর্মের একজন পুরোহিতও বটে। এমন অবস্থায় তার পক্ষে মোটেও স্বাভাবিক থাকা সম্ভব না। তাই ওর কথাটা আমার মনটাকে একদম নাড়িয়ে দিয়ে যায়। আরেকটা ব্যাপার ভাবছিলাম, সেটা ছিল থেকে গেলে হয়তো ওকে পরিস্থিতির হাত থেকে উদ্ধার করতে পারবো, নয়তো সে এখানে হাজার বছর ধরে চলতে থাকা কুসংস্কারের নিগড়ে পুরোপুরি আবদ্ধ হয়ে যাবে। আবান্দারা ওকে যা ভাবছে, সময়ের সাথে সে আসলেই হয়তো তাতে পরিণত হবে, অর্থাৎ এই অর্ধ সভ্যদের প্রকৃত সর্দারে পরিণত হয়ে রয়ে যাবে এদের মাঝে। তারপর সময়ের আঘাত থেকে বেঁচে যাওয়া অন্ধ কুসংস্কার আর ভ্রান্ত ধ্যান ধারণার হাতে সঁপে দেবে নিজেকে, বিসর্জন দেবে নিজের খ্রিস্টান সত্তা। শেষ পর্যন্ত হয়তো হবে বলির শিকার, যেমনটা আমরা সেদিন দেখেছিলাম ওই অন্ধকার লেকের মাঝে, আর যেমন ধারণা করেছিল হ্যান্স। চিন্তাটা আমার মনে একটা ছবি এনে দিল। অসহায় একটা লোক, তাকে টেনে নিয়ে চলেছে আরও কয়েকজন। তার অপরাধ, সে গিয়েছিল লেকের ভেতর সেই
রহস্যময় মহিলাকে খুঁজে নিতে। কিন্তু মহিলাটির শাসনের সময় শেষ হয়ে গেছে, সেও শেষ হয়ে গেছে, সেই সাথে শেষ করে দিয়ে গেছে ওই লোকটাকেও। অথবা হয়তো আরও ভয়াবহ কিছু ঘটবে তার ভাগ্যে। হয়তো তাকে সেই ভয়াবহ বনের ভেতর পাগলের মতো পথ খুঁজে ঘুরে বেড়াতে হবে, কিন্তু পথ সে কখনোই পাবে না। অথবা হয়তো ডিলিউশন আর হ্যালোসিনেশনের পাল্লায় পড়ে আজীবন তাকে থাকতে হবে এক ঘোরের মধ্যে। উফ, কি একখানা ফাঁদ, আর কি দারুণ তার টোপ। গোলাপের মতো সুন্দর আর ঘ্রাণ ছড়ানো একজন। তার সেই দৃষ্টিকে কেউই এড়িয়ে যেতে পারবে না। অথচ তার পেছনে লুকানো কি ভয়াবহ এক ফাঁদ। এমন টোপ ফেললে, টোপ তো টোপ, ফাঁদ না বড়শি ছিপ, সব শুদ্ধ যে কোনো পুরুষ গিলে খেয়ে ফেলবে। এসব সহ আরও অনেক কিছু আমার মাথার ভেতর খুব দ্রুত খেলে গেল। ফলে বলতে যাচ্ছিলাম যে থাকবো আমি, আর করব যতটুকু আমার সাধ্যে কুলায়, কিন্তু বলার হলো না। কারণ মাদুর দিয়ে বানানো দরজার পর্দাটা যেন বিস্ফোরিত হলো। তা দিয়ে ভিতরে ঢুকলো দুজন লোকসহ এক পুরোহিত। দেখেই বুঝতে পারলাম এরা দুজন স্থানীয় কৃষক। আর্কেলকে তারা মাথা নুয়ে সম্মান জানালো। অর্থাৎ আর্কেলকে তারা আসলেই নিজেদের সর্দার হিসেবে মেনে নিয়েছে। তারপর সেই পুরোহিত নিজেও মাথা ঝুঁকিয়ে বলল, একটা ঘটনা বলার আছে, আর আছে একটা সংবাদ। আর্কেল অনুমতি দিল। অপেক্ষাকৃত বয়স্কজন তখন শুরু করলো, ও সর্দার, দাবান্দাদের বাবা, যাকে ছায়ার ঢাল হওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আমি আর আমার ছেলে গত বিকেলে সূর্যাস্তের কিছু আগে আমাদের হারিয়ে যাওয়া কিছু ছাগলের পায়ের চিহ্ন অনুসরণ করছিলাম। ওগুলো আবান্দাদের দেশের দিকে চলে যাওয়া পশ্চিম পাশের দিকে চলে গিয়েছিল। পায়ের ছাপ খুঁজে পেয়ে ওগুলোর পিছে পিছে আমরাও পশ্চিমের পাশে চলে যাই। এক পর্যায়ে ছাগলগুলো আমাদের নজরে আসে, কিন্তু ততক্ষণে ওগুলো আমাদের দেশের সীমানার কাছে চলে গেছে। আমরা কাছে যাওয়া মাত্রই পায়ের শব্দ পেয়ে সীমা পার হয়ে ওগুলো চলে যায় আবান্দাদের দিকে। কিন্তু আমরা তো ওপারে যেতে পারবো না, তাই ওখানে বসেই ছাগলগুলোকে ডাকতে থাকি। আমাদের গলা ওগুলোর পরিচিত, তাই ওগুলো ফিরতে শুরু করে। ঠিক তখনই ওগুলো আর আমাদের মাঝের একটা ঝোপ থেকে বেরিয়ে আসে একদল সশস্ত্র লোক। তাদের নেতৃত্ব দিচ্ছিল স্বয়ং কেনেকি, যে দাবান্দাদের সর্দারি আপনার হাতে তুলে দিয়েছে আর হয়েছে অভিশপ্ত। কেনেকি বলে, নড়াচড়া করলেই বর্ষা ছুঁড়ে মারব। চুপচাপ দাঁড়িয়ে আমার কথা শোনো। ভয়ে আমরা অনড় দাঁড়িয়ে তার কথা শুনলাম। সে বলল, আমি কেনেকি, বিশুদ্ধ রক্তের অধিকারী, দাবান্দাদের সর্দার, ছায়ার ঢাল। আমি এখন আবান্দাদেরও সর্দার। অনেক আগেই আলাদা হয়ে যাওয়া এই দুই জাতিকে এক শাসকের শাসনের অধীনে নিয়ে এসেছি আমি। কুম্পানার কাছে যাও, গিয়ে বলো সে চাইলে এ কথাগুলো ছায়াকে শোনাতে পারে। বলো আবান্দারা বৃষ্টির অভাবে মরতে বসেছে, অথচ দাবান্দার পুরোহিতেরা জাদু দিয়ে বৃষ্টিকে ওদের উপর থেকে সরিয়ে রাখছে। আবান্দাদের ফসল শুকিয়ে গেছে, গরু ছাগল দুধ দিচ্ছে না, আর বাচ্চারা এভাবে বাঁচার চেয়ে তারা বরং মরে যেতেই বেশি আগ্রহী। সেজন্য আগামী 6 দিনের মধ্যে যদি এখানে বৃষ্টি না আসে, তাহলে আমি আবান্দাদের ও তোমাদের সর্দার হাজার হাজার আবান্দা নিয়ে এই পাশ দিয়ে ঢুকে পড়ব। প্রাচীন অভিশাপের ভয় আর পাব না। আমি যে হবে ছায়ার ঢাল, যে আবান্দাদের সৈন্যদলের প্রধান, কেনে কি বলছি। যেই আমাদের বাধা দেবে তাকেই আমরা মেরে ফেলব। মারব কুম্পানাকে সহ ছায়ার কাউন্সিলের সবকটা পুরোহিতকে। ওরা শয়তানি ভরা স্বার্থধ পরামর্শ দিয়ে ছায়ার কান ভারী করে রাখে আর কালো জাদুর চর্চা করে। আমরা লেকের ভেতরও চলে যাব। জঙ্গলের অধিবাসীদের আর মোটেও ভয় পাই না আমরা লেক পার হব আর ছায়াকে আমার করে নেব। তারপর থেকে আবান্দা আর দাবান্দাদের এক জাতি হিসেবে এক আইনের ছত্রছায়ায় শাসন করব। এবং ওই সাদা চোর, যাকে কেউ বলে ভবঘুরে আর কেউ বলে লাল ষাঁড়, তাকেও মেরে ফেলব।
হ্যাঁ, আমরা তাকে অত্যাচার করে তিলে তিলে মারব। শেষে তাকে চাঁদ আর স্বর্গের মালিকের কাছে বলি হিসেবে উৎসর্গ করব, যেন বৃষ্টি আসে, যেন এই এলাকার সমস্ত লোক ফসল ফলাতে ও পেট ভরে খেতে পারে। সাদা শয়তানটার সাথে আমরা মাকুমাজান নামের শিকারীকেও মেরে ফেলব, কারণ এখন আমি জানি আসলে তাকে এখানে আনার জন্য ব্যবহার করা হয়েছিল আমাকে। আমাকে সাহায্য করার জন্য তাকে আনা হয়নি, তাকে আনা হয়েছে লাল ষাঁড়কে আমার জায়গায় বসতে সাহায্য করতে। আর তার ভীত ওই হলুদ লোকটাকেও আমরা মারব, জীবন্ত করব, কবর দেব, নয়তো বেদির আগুনে পুড়িয়ে মারব। ওদেরকেও পালাতে পারবে না, কেউ না। এখান থেকে বেরোনোর প্রতিটা পথ পাহারা দিয়ে রাখা হয়েছে। যেই বেরোতে চাইবে তাকেই আমরা ধরে ফেলব, তারপর তিলে তিলে খুন করব। যাও, আগামী দিন এই সময় এখানে আমার জন্য ওদের জবাব নিয়ে আসবে। তারপর লর্ড, ওরা আমার ছাগলগুলো মেরে হাসতে হাসতে চলে যায়। তারপরই আমি আর আমার ছেলে এখানে চলে এসেছি খবরটা আপনাদের কাছে পৌঁছে দিতে। কথাগুলো শুনে কুম্পানাকে মনে হলো ভীষণ দ্বিধান্বিত হয়ে গেছে। পুরোহিতেরা প্রচণ্ড রাগে ফুঁসছে, আর আমি হয়ে গেছি আতঙ্কিত। হ্যান্সের অবস্থাও ছিল কম বেশি একই রকম। ও এতক্ষণ আমার পেছনে বসেছিল, ভাব দেখাচ্ছিল যেন কিছুই শুনছে না। কিন্তু এ কথা শুনে সে আমার কানে ফিসফিস করে বলল, ও বাস, এই ভূতের দেশে কেন যে এসেছিলেন? কেনেকির আইভরি পাওয়ার পর কেন পালিয়ে গেলেন না? এখন হয় আমরা জীবন্ত অবস্থায় কবরে যাব, নয়তো বেদির আগুনে শিক কাবাব হব। তাই যদি আমাদের ভাগ্যে লেখা থাকে, তবুও কেনেকি আমাদের শিক কাবাব বানাতে পারবে না, কারণ আমার বন্দুকের 300 গজের মধ্যে আসতে হবে ওকে। তখন দেখব কে কাকে কি করে। রাজভাষায় হিংস্র গলায় বললাম আমি। তারপর আমি থেমে গেলাম। আর্কেলের মধ্যে একটা পরিবর্তন এসেছে দেখতে পেলাম। কিছুক্ষণ আগেই তাকে দেখাচ্ছিল মনমরা, অসহায় আর দুর্বল, কিন্তু তখন তাকে দেখাচ্ছিল অনেকটাই উদ্দীপ্ত আর খুশি। আর 10 জন অ্যাংলো সাকসনের মতো লড়াই উত্তেজনার গন্ধে তার রক্তেও নাচন শুরু হয়েছে। তবে বলে রাখি, আমি কিন্তু অ্যাংলো সাকসন নই। আমি কবে নাগাদ চলাফেরা করতে পারবো বলেছিলেন কোয়ার্টারমেইন? আগামীকাল নাগাদ কি? প্রশ্ন করল আর্কেল। আমার তো তাই মনে হয়, তবে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে রাখতে হবে। ওদিকে কুম্পানা সেই দুজনকে চলে যেতে বলল, আরও বলল যতক্ষণ ডাকা না হয় ততক্ষণ পর্যন্ত তারা বিশ্রাম নিতে পারে। তারপর সে ওই পুরোহিতকে বলে কাউন্সিলকে ডাকতে। লোকটা অবিশ্বাস্য দ্রুততায় তার কাজ সারে। মাত্র 5 মিনিটের মধ্যে কাউন্সিলের সদস্যরা সব হাজির হয়ে যায়। সম্ভবত তারা ঝামেলার আভাস আগেই পেয়ে আশেপাশেই কোথাও ঘোরাঘুরি করছিল। সমন পাওয়া মাত্রই চলে এসেছে। তারা এসে আর্কেল ও আমাকে বাউ করে মাটিতে বসে পড়ে। কুম্পানা তাদেরকে গল্পটা শোনায়। তাদের চেহারায় বিশেষ কোনো ভাব এলো না। সম্ভবত তারা আগেই ঘটনা জেনেছে। তারপর করণীয় সম্বন্ধে তাদের মতামত জানতে চাইল। নানা দিক থেকে নানা মত আসতে লাগলো, যদিও ওদের কথার বেশিরভাগই আমি বুঝতে পারছিলাম না, কারণ খুবই দ্রুত কথা বলছিল তারা। কিন্তু কুম্পানাকে দেখলাম ওদের বক্তব্যের প্রতি খুব একটা মনোযোগ দিচ্ছে না। সম্ভবত এটা সেফ একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না। তবে কুম্পানা যখন আর্কেলের দিকে ফিরে প্রশ্নটা করলো, তার সুর ছিল একদম ভিন্ন। আর্কেল বলল, জানোয়ারটার সাথে যুদ্ধ করার চেয়েও মনে করছি। তবে এখানে মাকুমাজান আছেন, তিনি অনেক জ্ঞানী, অনেক কিছু দেখেছেন, তাকে আগে জিজ্ঞেস করো। কাজেই কুম্পানা আমাকে প্রশ্ন করলো আমিও যুদ্ধ করতে চাই কি না। বললাম অবশ্যই না। অন্য কিছু করার উপায় থাকলে যুদ্ধ এড়ানোই ভালো, কারণ তোমাদের সংখ্যা খুব কম আর আবান্দারা সংখ্যায় অনেক। আবান্দারা বৃষ্টি চায়, আমিও শুনেছি তোমরা বা তোমাদের কেউ কেউ বৃষ্টি নামাতে পারো। সে কথা সত্যি হলে যত বৃষ্টি ওরা চায় দাও,
তাহলে তো আর যুদ্ধ বাঁধবে না। কথাগুলো এজন্য বলিনি যে ওদের বৃষ্টি আনার ক্ষমতায় আমার বিশ্বাস আছে, বরং বলেছি আমার উপদেষ্টার ব্যাপারে কোম্পানার কী মত তা জানার জন্য। আমাকে অবাক করে দিয়ে সে আমার কথা মেনে নিল। বলল, আমার কথায় যথেষ্ট যুক্তি আছে, তাই এ কথাই ইনগোয়ের সামনে উত্থাপন করা হবে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ছায়ার সামনে তোলা হবে। মানে বলতে চাইছো যে সে ইচ্ছা করলে আবান্দাদের উপর বৃষ্টি বর্ষণ করাতে পারবে? আমার অজ্ঞতায় বেশ খানিকটা অবাক হয়েই সে বলল, অবশ্যই, যে কোনো সময় যে কোনো পরিমাণে। এবার আমি সত্যি ভেঙে পড়লাম, কারণ এমন অকাট মূর্খ লোকের সাথে তর্ক করে লাভ কী? যদিও বিভিন্ন উপজাতির মধ্যে এমন ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে তাদের কেউ কেউ বৃষ্টি নামাতে পারে। আমাকে অবাক করে দিয়ে হ্যান্স তখন তার নিজস্ব অদ্ভুত ভঙ্গিতে কথা বলা শুরু করলো। বলল, বাস, মনে করেন তিনি জ্ঞানী, তোমরা সবাই মনে করো তোমরাও মহাজ্ঞানী, কিন্তু আমি এই হ্যান্স তোমাদের চেয়ে অনেক জ্ঞানী। শোনো, আবান্দাদের ঘরের খুঁটি হচ্ছে কেনেকি। ওই লোকটাই ওদের ঘরের ছাদকে ধরে রেখেছে। ওর ভরসাই আবান্দারা হুমকি দিচ্ছে যে সবাইকে মেরে ফেলবে বা ইনগোইকে তুলে নিয়ে যাবে, কারণ ওরা ভাবছে কেনেকি একজন উচ্চ শ্রেণীর পুরোহিত ও দাবান্দাদের সর্দার। কাজেই তারা আর ইনগোইর অভিশাপকে ভয় পাচ্ছে না। কেনেকিকে মেরে ফেলো, তাহলেই ওরা তোমাদের আবার ভয় করতে শুরু করবে এবং যা তোমরা পবিত্র বলে গণ্য করো তার উপর আগ্রাসন চালাতে পারবে না। তা কিভাবে আমরা কেনেকিকে মারতে পারি? ও, ওটা কোনো ব্যাপারই না। যারা খবর নিয়ে যাবে তাদের একজনের জায়গায় যাবে মাকু মাজান, আর দাবান্দাদের ছদ্মবেশে যাব আমি। আমরা লুকিয়ে থাকবো একটা পাথরের পেছনে। তারপর যখন কথা শোনার জন্য কেনেকি সামনে এগিয়ে আসবে তখন আমি ওকে গুলি করে মেরে ফেলবো, ব্যাস, ঝামেলা শেষ। পরিকল্পনাটা শুনে কোম্পানা একটু সন্দেহ প্রকাশ করলো যে এত সহজে কি কেনেকিকে দৃশ্যপট থেকে সরিয়ে ফেলা যাবে? প্রতিটা পুরোহিতকেই নাকি একটা নির্দিষ্ট সময়েই মারা যেতে হয়, তার আগে কোনো মতেই নয়। যদিও নির্দিষ্ট সময় বা উপায় বলতে সে কি বোঝালো তা স্পষ্ট করেনি। আরও যোগ করলো যে যদি কেনেকি মরতে পারত তাহলে আগেই সে মরে যেত, বেশি আগে নয়, যখন সে ছায়াকে তুলে নেয়ার চেষ্টা করছিল তখনই বা তার সাথে সাথে। যাই হোক, সে সে হ্যান্ডসেট দেখানো পন্থাও ব্যবহার করে দেখতে চাইছে। আমাদের সবার দৃষ্টিভঙ্গি জেনে নিয়ে কোম্পানা ঘোষণা দিল যে সে এখন এসব ইনগোয়ের সামনে তুলে ধরবে এবং এ সকল বিষয়ে সেই স্বর্গীয় শাসকের মতামত তার পার্থিব প্রতিনিধি ছায়ার মুখ থেকে জানতে পারবে। ভাবলাম সে হয়তো এখন ওই লেকে গিয়ে ছায়ার সাথে দেখা করবে। মনে হতেই ওখানকার বিল্ডিংগুলোর খোদাই করা লেখনীগুলোর কথা মনে পড়ল। চাইছিলাম ওই প্রাচীন লেখাগুলোর পাঠ্যোদ্ধার করতে। ভাবছিলাম আমাকে তার সাথে ওই লেখে নিয়ে যেতে রাজি হবে কিনা। যদিও সেই ভয়ানক জঙ্গলে আরেকটা রাত কাটাবার সাহস বা ইচ্ছা কোনোটাই আমার অবশিষ্ট ছিল না, কিন্তু আমার আশায় গুরুবালি। কোম্পানার যোগাযোগের পন্থা ছিল একদমই ভিন্ন। সে হঠাৎ সবাইকে চুপ করতে বলল, তারপর হুকুম করলো জানালার দরজায় অতিরিক্ত ঘাসের পর্দা চড়াতে। তাতে রুমটা প্রায় অন্ধকার হয়ে গেল। তারপর মাটিতে বসে পড়ল সে। অন্য দুই পুরোহিতও বসল তার দুপাশে, আর ইনগোয়ের কাউন্সিল তাকে ঘিরে একটা বৃত্ত বানিয়ে বসে রইল মাটিতে। ভূতের ভয়ে ভীত হ্যান্সের চেহারা দেখে মনে হচ্ছিল কোনো অঘটন ঘটতে শুরু করা মাত্রই সে তীর বেগে পালাতে প্রস্তুত। আর ছিলাম আমি। কি ঘটে দেখার জন্য আমি রয়ে গিয়েছিলাম পুরোহিতদের তৈরি বৃত্তের ভিতর, আর কেলো দর্শকের ভূমিকায় রইল তবে বৃত্তের বাইরে। মনে মনে তখন ভাবছিলাম, খোদা, একটা আত্মা ডাকার চক্রের ভেতর আছি আমি। তবে মুখে তখন কিছু উচ্চারণ করার সাহস হয়নি। আত্মা ডাকার চক্র, এই মধ্য আফ্রিকাতে। ব্যাপারটা আমাকে
জ্ঞানী সোলোমনের কথা মনে করিয়ে দিল। মনে পড়ল যে এই সূর্যের নিচে কোনো কিছুই আসলে নতুন নয়। সন্দেহ নেই পৃথিবীর প্রায় প্রতিটা জাতির মধ্যে এমন সব আধি ভৌতিক ব্যাপারের অস্তিত্ব ছিল, হোক সে সভ্য ইংরেজ জাতি অথবা মধ্য আফ্রিকার বুনো কেউ। এমন সব ব্যাপার অনেক আগে থেকেই ঘটে আসছে। তারা নানা রকম আত্মার কাছ থেকে নানা বিষয়ে সাহায্য বা পরামর্শ চাইবার জন্য এমন আয়োজনের ভেতর দিয়ে গেছে অসংখ্যবার। কিন্তু এসব সম্বন্ধে আমাদের মতো সাধারণ মানুষের বিন্দুমাত্র ধারণাও ছিল না। পুরোহিতেরা তাদের প্রাচীন এক ভাষায় কিছু একটা প্রার্থনা করল, যার বিন্দু বিসর্গও আমি বুঝিনি। ভাবছিলাম ওরা নিজেরাও কিছু বুঝেছে নাকি সে মুখস্থ বলে আউড়ে গেছে কে জানে। পরে বুঝতে পারি এটা আসলে এক ধরনের প্রার্থনা বাক্য। বৃত্তের প্রতিটা লোক নিচু কিন্তু গম্ভীর ও ভরার ছুঁড়ে কিছু একটা গিয়ে চলেছে। হাত আর মাথা নেড়ে সেই সুরের তাল লয় ঠিক রাখছে কোম্পানা। ধীরে ধীরে তার নড়াচড়া স্তিমিত হয়ে এলো এবং সে চলে গেল ঘোরের ভেতর বা তন্দামতো অবস্থায়। বুঝতে পারলাম কোম্পানা আসলে একজন মিডিয়াম। সন্দেহ নেই এই ক্ষমতার মাধ্যমেই সে আধ্যাত্মিক জগতে যোগাযোগ করে, চাই সেটা বাস্তবেই হোক মিথ্যাচার। এবং এই ক্ষমতা দিয়েই সে দূরের বিভিন্ন ব্যাপারে ও দৃষ্টির বাইরের লোকদের ব্যাপারে নানা তথ্য জড়ো করে। বাইরে যাই প্রচার বা হোক না কেন, এই ক্ষমতার বলেই সে হয়েছে এদেশের আসল শাসক ও ইনগোয়ের কাউন্সিলের প্রধান। পরে জেনেছিলাম আমার ধারণাই ছিল ঠিক। প্রথম থেকেই কোম্পানা ছিল একজন অতি সজ্জন ব্যক্তি। যদিও কোনো পুরোহিত পরিবারে সে জন্মায়নি, কিন্তু তারপরও তার এই গুণের কারণেই অন্য সবাইকে বাদ দিয়ে তাকে করা হয় ইনগোয়ের কাউন্সিলের প্রধান ও এদেশের মূল শাসক। দামান্দাদের সর্দার আসলে একজন হুকুম তামিলকারী নির্বাহী মাত্র। সে কাউন্সিলের পরামর্শ অনুসারে কাজ করে এবং পরবর্তীতে হয়ে ওঠে ছায়ার স্বামী। এবং যখন কাউন্সিল ঘোষণা দেয় যে ছায়ার সময় শেষ হয়েছে, তখন তাকেও ছায়ার সাথে মৃত্যুবরণ করতে হয়। অপরদিকে ছায়া হচ্ছে শুধুমাত্র একজন ওরাকল। সে স্বর্গ থেকে আসা স্বর্গীয় ইচ্ছা ঘোষণাকারী কণ্ঠমাত্র। তার মাধ্যমেই কাউন্সিলের কাছে স্বর্গের ইচ্ছা পৌঁছানো হয় এবং সন্দেহ করি সেটা পরে তাদের ইচ্ছামতো প্রকাশ করা হয়। পুরোহিতদের ভূমিকা এখানে খুবই সামান্য। তারা নগণ্য আনুষ্ঠানিকতা পালন করে। এসব দেখে মনে হচ্ছে এরা হয়তো একসময় বিশাল কোনো সভ্যতা ছিল। এদের ধর্মবিশ্বাস হচ্ছে এদের মূল দেবতা চাঁদ ও অন্যান্য গ্রহ, তবে সূর্য নয়। এদের মধ্যে যেটাকে তাদের কাছে মনে হয়েছে শক্তিশালী, সেটাকেই তারা তাদের প্রধান দেবতা ভেবে নিয়েছে এবং সেটাকেই স্থান দিয়েছে জাদু ক্ষমতার প্রতীক হিসেবে। কিন্তু সমর শক্তি বাড়ানোর ব্যাপারে এরা ছিল একেবারেই উদাসীন। ফলে একসময় শক্তিশালী ও যুদ্ধবাজ কোনো এক জাতির কাছে তাদের মাথা নত করতে হয়, কারণ লালসার বর্ষবর্তী দুনিয়ার এটাই নিয়ম। পুরোহিতদের ব্যাপারে আরেকটা কথা জানিয়ে রাখি, ওরা ছিল রীতিমতো শিক্ষিত লোক ও চিকিৎসক। ওরাই তারকা পর্যবেক্ষণ, রাশি বিচার ইত্যাদি করত। সেটা নিশ্চয়ই কোনো বাস্তব জ্ঞান বিবর্জিত হয়ে নয়। আমার বিশ্বাস সামান্য একটু ভুলভ্রান্তি বাদ দিলে এরা গণনা করে সূর্যগ্রহণের দিনক্ষণ প্রায় নিখুঁতভাবে বলে দিতে পারত এবং কোনো একটা গোপন উপায়ে সেগুলোর কোনো ধরনের রেকর্ডও সংরক্ষণ করত তারা। তবে সেটা কোনো লেখনীর মাধ্যমে নাকি সেফ কোনো চিহ্ন দেখে তা জানতে পারিনি, কারণ এ বিষয়ে তারা মুখে একদম কুলু এঁটে রেখেছিল। দাবান্দাদের ধর্মীয় বিষয়ে এতটুকু তথ্যই আমি জড়ো করতে পেরেছি। অবশ্য ওদের বিশ্বাসটাকে যদি আদপেই কোনো ধর্ম বলা যায়। যা হোক,
কুম্পানা গভীর ঘোরে চলে যাওয়ার পর ওদের ধর্মীয় সঙ্গীতও ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। শেষে মনে হতে থাকে দূরে কোনো প্রান্তর থেকে ভেসে আসছে সেই অস্পষ্ট সুরেলা কণ্ঠের প্রার্থনা সঙ্গীত। অন্তত আমার কাছে তখন তেমনই মনে হয়েছিল। সঙ্গীতের সুরটা ছিল ভীষণ অদ্ভুত। ওটা মনকে আচ্ছন্ন করে ফেলেছিল। ঘরের অন্ধকারাচ্ছন্নতাই হোক বা আবদ্ধতা, যে কারণেই হোক মনে হচ্ছিল আমার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু মন হয়ে গেছে কয়েক গুণ বেশি করিতকর্মা। স্বপ্ন দেখছিলাম প্রায় অন্ধকার বিশাল এক হলঘরে বেদিতে দেখা সেই রহস্যময়ের সামনে দাঁড়িয়ে আছে কুম্পানা। সে কুম্পানার কথা শুনছে, তারপর হাত সামনে বাড়িয়ে চোখ উল্টে ঝিম মেরে দাঁড়িয়ে রইল মুহূর্তখানেক। তারপর শুরু হলো সারা শরীর ঝাঁকুনি। চেহারা বিকৃত হয়ে পুরোপুরি উল্টে গেল তার চোখ। আফ্রিকান জাদুকররা যেমন বলে, তার আত্মা বা সাপ দখল করে নিল তার চেতনা। তারপর তার মুখ থেকে ঝর্ণা ধারার মতো বেরিয়ে এলো অনর্গল কথার চোদ। কথা শেষ হলে তার ঘোর কেটে গেল।